নাক দিয়ে রক্ত পড়া, আমরা অনেক ক্ষেত্রেই জানি যে কারণে অকারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কখনো সাময়িক কিংবা কখনো সেটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া, এটিকে কখন আসলে আমরা সমস্যা বলবো? যে নাক দিয়ে রক্ত পড়ার ৮০% কারণ হচ্ছে অজানিত অথবা তার কোনো ডেফিনিট কজ নাই। আর যে ২০% যে কারণ, তার মধ্যে যাবতীয় কারণ, যত কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে তার মধ্যে ২০% কারণের আমরা ডেফিনিট কজ খুঁজে পাই আমাদের চিকিৎসা শাস্ত্রে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে কখন সমস্যা বলবো। আগেই বললাম যে ৮০% ক্ষেত্রে যে কারো যে কোনো বয়সে নাক দিয়ে রক্ত পড়তে পারে এবং এটা খুবই হয়তো সাময়িক একটা ঘটনা, এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কারণ নাই। কারণ কি, এই কথাটা আমি বারবার এই কারণে বলছি যে নাক দিয়ে রক্ত পড়াটাকে সবাই কিন্তু খুবই ভয়ের কারণ হিসেবে দেখে, কারণ এটা তো একটা লাইফ লাইন। রক্ত মানুষের কাছে সবসময় খুবই শঙ্কার একটা ব্যাপার। কিন্তু এটা নিয়ে কারো অরিড হওয়ার দরকার নেই। যদি কারো কোনো সময়ে হঠাৎ দেখা যায় নাক দিয়ে রক্ত পড়ে, সেটা কিন্তু নাক দিয়ে যদি বারবার রক্ত পড়ে অথবা তার পিছনে যদি কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, তখন কিন্তু সেটাকে আমলে নিতে হবে। অথবা নাক দিয়ে রক্ত হয়তো সাময়িকভাবেই পড়লো, একবারই পড়লো, কিন্তু দেখা গেল যে একটা এজ গ্রুপের মধ্যে সেটাকে কিন্তু আমলে নিতে হবে। আমি যদি আপনাকে বয়সানুক্রমিক একটা কারণগুলো বিশ্লেষণ করি তাহলে বোধহয় আপনাদের সুবিধা হবে এবং যারা দর্শক শুনছেন তারাও এটা যে গুরুত্ব দিতে পারবেন। প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের দেখবেন যে ছোট বাচ্চাদের কিন্তু নখগুলো খুব শার্প থাকে। আমরা যত বয়স বাড়ে আমাদের নখগুলো ভোঁতা হতে থাকে। তো ছোট বাচ্চাদের একটা অভ্যেস থাকে, তারা কিন্তু এই নোজ পিকিং এর, তারা নাকে হাত দেয়। এখন আপনি জানেন ডাক্তার হিসেবে যে এখানে আমাদের নাকের যে সেপ্টাম, মাঝের যে দেয়ালটা, এখানে কিন্তু অনেকগুলো রক্তনালী এসে কিন্তু এখানে অ্যানাস্টোমোসিস হয়েছে। তো ফলে হয় কি, এটা হাইলি ভাস্কুলার একটা অর্গান। এখানে যদি একটু টিয়ার হয় তাহলে কিন্তু এখান থেকে দেখা যায় যে রক্ত বের হয়। তো এটা বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব কমনলি পাই এবং মারা তখন খুব অস্থির হয়ে যায়, গার্জিয়ানরা নিয়ে আসে আমাদের কাছে। কিন্তু এটা নিয়ে আসলে তেমন ভীতির কোনো কারণ নেই। তাকে শুধু খেয়াল রাখতে হবে তার নখটা যেন বড় না থাকে। আর যদি নাকে হাত দেওয়ার অভ্যেস থাকে, আমরা জাস্ট একটা টপিক্যাল একটা অ্যান্টিবায়োটিক মিশ্রিত একটা মলম যদি নাকের মধ্যে দেওয়া হয়, এটা কিন্তু ভালো হয়ে যায়। তারপরে ধরেন যে আরেকটু বেশি বয়সে, বিশেষ করে ছেলে বাচ্চাদের, আপনি জেনে থাকেন যে যারা টিন এজড বয় আমরা বলি, এদের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ কারণে নাক থেকে রক্ত আসতে পারে এবং এটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা। এবং এই ক্ষেত্রে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা একটা কথা বলে থাকি যে উইদাউট এনি প্রভোকেশন যদি কারো প্রফিউজড ব্লিডিং হয়, সে নাক খুঁটে নাই, তার নাকে কোনো আঘাত লাগে নাই, একটা বাচ্চা হয়তো সে স্কুলে গেছে, স্কুল থেকে তার টিচার হয়তো বাসায় ফোন দিল যে আপনার ছেলের তো নাক থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, অথবা সে খেলতে দৃশ্যমান কোনো কারণ নেই, না, কিন্তু দৃশ্যমান কোনো কারণ নাই, সে কোনো আঘাত পায়নি, সে নাকে কোনো নাক খোঁটার কোনো অভ্যেস নেই, কিছু না, অল অন এ সাডেন তার নাক থেকে রক্ত বের হচ্ছে। এই যে আপনি বললেন না যে কখন সমস্যা বলবো, এটা কিন্তু একবারই হঠাৎ করে রোগ লক্ষণটা প্রকাশ পাওয়া হয়তো শুরু করলো, কিন্তু দেখা গেল যে হয়তো পরবর্তীতে তার আরো এরকম হচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটাকে, বিশেষ করে যদি সে ছেলে বাচ্চা হয়, এটা মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ফার্দার কিছু ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে তার এ ধরনের কোনো নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা জাতীয় রোগ আছে কিনা। কারণ আমরা যদিও এটা একটা বিনাইন কন্ডিশন, বাট আমরা বলে থাকি ইট ইজ মোর দ্যান ম্যালিগনেন্ট, কারণ যে এটা রিকারেন্ট এবং এটার অপারেশনের সময় কিন্তু প্রচুর ব্লিডিং হয় এবং একটা সময়ে এই রোগীর অপারেশন করতে গিয়ে কিন্তু দেখা যেত যে ব্লাড ম্যানেজ করা এবং ব্লাড কন্ট্রোল করাটা কিন্তু একটা খুবই বড় একটা ক্রাইসিস হয়ে দাঁড়াতো। এখন আমরা এন্ডোস্কোপিক্যালি এই অপারেশন করা হয়, সুন্দরভাবে করা হয়, কিন্তু স্টিল ইট ইজ আ চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে ট্রমা, আঘাতজনিত কারণে আপনার নাক দিয়ে রক্ত যে কোনো বয়সেই হতে পারে। দুইটা বাচ্চা পিঠাপিঠি ভাই বোন দুষ্টামি করতে করতে নাকের মধ্যে, এবং নাকটা যেহেতু দৃশ্যমান আর সবাই কিন্তু নাকে মারাটাতে খুব মনে করে প্রতিপক্ষকে ঘায়াল করতে গেলে নাকে আঘাত করলে তাহলে এখানে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে স্পোর্টস ইনজুরি, আপনি এটা সারা পৃথিবীব্যাপী আপনি স্পোর্টস ইনজুরিতে কিন্তু নাকে ট্রমা হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমরা দুটো জিনিস একসঙ্গে কমনলি পাই অনেক সময়। একটা তো হচ্ছে যে নাকে ব্লিডিং এবং অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে নাকের যে বোন ফ্র্যাকচার থাকে, আরও হয়তো অ্যাসোসিয়েটেড এরিয়াতে সেখানেও ফ্র্যাকচার থাকে। তো এটা একটা গেল যে ট্রমার কারণে। আপনি জানেন যে নাকের হাড় বাঁকা, এটা খুব কমন একটা রোগ, যেটা আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলে থাকি। নাকের হাড় বাঁকা রোগের ক্ষেত্রেও কিন্তু
আপনার নাক দিয়ে রক্ত আসতে পারে। সব ক্ষেত্রে যে আসবে তা না, কারো কারো নাকের হাড় এত বেশি বাঁকা থাকে যে তখন সেখানে দেখা যায় একটা শার্প প্রজেকশনের মতো থাকে, যেটাকে আমরা সেপ্টাল স্পার বলে থাকি। তো ওই যে চোখা হয়ে থাকে, যে দেখা যায় ওখানে হয় কি যে এই মিউকোজাল ইরিটেশন হলে পরে ঝিল্লির যে আবরণী আছে সেইখানে কন্টিনিউয়াস ইরিটেশন হলে পরে ওখান থেকেও কিন্তু টিয়ার হয়ে আপনার এই লিটলস এরিয়া বা যেখানে খুব হাইলি ভাস্কুলার যে রিজিয়নটা সেখান থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে। এবং এটা মেইনলি বেশি হয় যখন ড্রাইং ইফেক্টের কারণে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে, বিশেষ করে শীতকালে যখন দেখা যায় যে নাকের মধ্যে ক্রাস্টিং হয়, কেউ হয়তো দেখা গেল ক্রাস্টটা রিমুভ করতে গেল, তখন সেখান থেকে ব্লিডিং হলো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাদের রক্ত যাওয়ার এই কারণটাকে খুব গুরুত্ব দিবেন, কারণ এটাতে আমাদের অনেক প্রাণহানির ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে মিডিল এইজড বা এইজড পেশেন্ট যাদের হাইপারটেনশন আছে, প্রেশারের ওষুধ কেউ খাচ্ছে, উনি প্রেশার ওষুধটা রেগুলার খাচ্ছে, হয়তো ওনার কোনো শুভাকাঙ্ক্ষী ওনাকে বলতেছে যে আপনি তো প্রেশার ওষুধটা খাচ্ছেন, প্রেশার তো আল্লাহর রহমতে এখন আপনার কন্ট্রোল হয়ে গেছে, এখন যদি আপনি প্রেশার ওষুধ খান তাহলে প্রেশারটা লো হয়ে যাবে, কাজে এখন আর আপনার প্রেশার ওষুধ খাওয়ার দরকার নেই। আরেকটা গ্রুপ আছে যে যারা ওষুধটা হয়তো অনিয়মিতভাবে খায়, আজকে খেলাম, আচ্ছা 7 দিন পরে আবার মনে হয়েছে খেলাম। এতে করে কি হয়, এতে করে আমাদের যে রক্তনালীতে প্রেশার যখন উঠানামা করে, ব্লাড প্রেশার, তখন কিন্তু এটা আমাদের রক্তনালীর উপর একটা কন্টিনিউয়াস একটা এই চেঞ্জটা কিন্তু রক্তনালী নিতে পারে না। এবং হেডনেক রিজিয়নে যে রক্তনালীগুলো আছে সেখানে কিন্তু মাসেল কোট থাকে না। মাসেল কোট থাকার না কারণে এটা হয় কি, এর যে কন্ট্রাকশনের যে ক্ষমতাটা এটা কিন্তু আপনার অপেক্ষাকৃত কম থাকে। তখন হয় কি যে রক্তনালীগুলো এই কন্টিনিউয়াস প্রেশার চেঞ্জের কারণে রক্তনালীগুলো ছিঁড়ে যায়। যদি লাকি হয় সেই পার্সন, তাহলে প্রথমে তার নাক থেকে ব্লিডিং হবে, আর যদি সে আনলাকি হয় তাহলে কিন্তু তার ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হবে। এবং আমাদের সমাজে বহু প্রতিষ্ঠিত মানুষ, আপনার শিল্পী বলেন, আপনার শিক্ষক বলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলেন, অনেকেরই কিন্তু আমি দেখেছি যে এই শুধু ইগনোরেন্সের কারণে ওনারা কিন্তু দেখা যায় জীবন সংকটাপন্ন হয়ে যায়। কারণ ব্রেন স্ট্রোকের একটা অন্যতম কারণ হচ্ছে অনিয়মিতভাবে প্রেশারের ওষুধ খাওয়া এবং প্রেশার ওষুধ নিজ থেকে বন্ধ করে দেয়া। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রেশারের ওষুধ যদি আপনাকে কেউ কখনো কোনো ডাক্তার আপনাকে একবার প্রেসক্রাইব করে, আপনি কখনো তার কনসেন্ট ছাড়া বা তার পরামর্শ ছাড়া নিজ থেকে কখনো আপনি ওষুধ খান না। নাক দিয়ে রক্তক্ষরণ, যতক্ষণ প্রেশারটা স্ট্যাবল না হয় ততক্ষণ কিন্তু তার বারবার করে ব্লিডিং হতে থাকে। এবং আমরা যখন হসপিটালে আসে, আমরা অনেক সময় আমাদের নেজাল প্যাক দিতে হয় রক্তটা বন্ধ করার জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করি, আমাদের যারা ফেলো কলিগ আছেন, কার্ডিওলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ, ওনাদেরকেও কিন্তু আমরা চিঠি লিখে এখানে আমরা কারণ কি জানো, তার এই প্রেশারটা তার কন্ট্রোল করার দায়িত্বটা তো ওনাদেরকে নিতে হবে। কারণ ওনারা যদি এটাকে আবার যদি অ্যাডজাস্ট করে না দেয়, তাহলে দেখা যাবে যে ওনাকে আমরা ছেড়ে দিলাম, 2 দিন পরে দেখা গেল যে ওনার হয়তো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হলো।